কয়েকটি নক্ষত্র নিঃশেষ। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব সংখ্যা 12-র একাংশ। আপনাদের সাথে আছে আমি জান্নাতুল ফেরদৌস মনি। আর পর্বের শুরুতে বলে নিচ্ছি যে হয়তো অনেকেই ভুলে গেছেন এই গল্পের কথা। আমি কিন্তু যখন লেখিকা রেগুলার ছিল তখন এই পর্বটা দিই। তারপরে হচ্ছে পদ্মজা আর অবরুদ্ধ নিশীথ নিয়ে অনেক ঝামেলা হয় মাঝখানে, যেটা আপনারা সবাই অবগত আমি জানি। তো তখন তেজস্মিতা মুর্তজা আপু হচ্ছে লেখা অফ করে দিয়েছিল। তো ওই পর্যন্ত গল্প হচ্ছে আমার প্লেলিস্টে পেয়ে যাবেন। যারা নতুন শুনছেন তাদের জন্য বলে রাখি, গল্প বাই জান্নাতের প্লেলিস্টের লাস্টের দিকে গেলে আপনি হচ্ছে এই গল্পটার প্লেলিস্ট পেয়ে যাবেন। আর এখন যেহেতু লেখিকা আবার গল্প শুরু করছে, জানি না কতটুকু রেগুলার হবে তিনি, তবে যদি রেগুলার হয় আমিও রেগুলার হব। গল্পে ফেরা যাক। বাস ভর্তি ছাত্রদের মন খারাপ। তারা রুয়াদ স্যারের অপেক্ষায় বেলা 11টা অবধি বসে থেকেছে। রুয়াদ স্যার আসেনি। অপর বাসের যাত্রীরা মালদার পার্টি জনাব অদ্রিস প্রধানের লোকেদের অধীনত্বে সকলের খাওয়া সেরেই জাফলংয়ের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। ঋতু বাসের জানালায় কোণে ঠেকে উদাস চোখে তাকিয়ে আছে রাস্তার কোলাহলের দিকে। ট্যুরে আসার পর থেকে কিছু ভালো লাগছে না। ভাবির কথা মনে পড়ছে, তবে তার চেয়েও ভয়াবহ একটি দুশ্চিন্তা কালবৈশাখীর গম্ভীর মেঘের মতোই তার মাথার ওপর ভারী হয়ে ভাসছে। বাসার ভাইয়ের এমন আচমকা নিরুদ্দেশ হয়ে যাওয়া, সেতু শরীরে আঘাত, কি হচ্ছে এসব? বাসার ভাইয়ের নিখোঁজ হবার বিষয়টা এমপির পুত্র প্রিন্স স্বাভাবিকভাবে গ্রহণ করবে না। সেতু ও রুয়াদকে দায়ী করে মারাত্মক কোনো বিপর্যয় বাধার কোনো সুযোগ ছাড়বে না। প্রিন্স হলো মরণ, সেতু হলো মরণ। প্রিন্স যেহেতু সেতুর কারণে পুলিশের হাতে হাতকড়া পোড়াতে হয়েছে, সে পুলিশের ভ্যানে ওঠার আগেও একটা প্রতিজ্ঞা করেছিল, ফিরে এসে সেতুকে সে ইহজন্মে নরকে দেখাবে। অথচ সেতুর ভেতরে কি তেমন কোনো সামান্য ক্লেশ লক্ষ্য করা যাচ্ছে? বাম হাতের তালুটা ব্যান্ডেজ মোড়ানো। তৈরি হবার আগে গতকাল নার্স করে দেওয়া ব্যান্ডেজ সে টেনে টেনে ছিঁড়ে ফেলে। থকথকে গায়ের ওপর যা সামান্য চটা পড়েছিল তা ব্যান্ডেজের সাথে ছেড়ে ছুটে উঠে আসে। কতটা রক্ত ছিটকে যে এলো! ঋতু চেঁচিয়ে উঠল, করছিস কি? খুলছিস কেন ব্যান্ডেজ? সেতু প্লিজ, ব্যান্ডেজটা রাখ। কাল কেটেছে সবে, ঘাটা কাঁচা, ইনফেকশন হয়ে যাবে খোলা থাকলে। শোনে সেতু, এই শাট আপ। কথায় কথায় ভিখারির মতো কেঁদে কেটে আকুতি করে উঠবি না। আমি হাই ক্লাস মাইন্ডের মানুষ। আশেপাশে ফকিন্নির আওয়াজ আমার কানে বড্ড ইরিটেট করে। সেতু বলল না। গতকাল রাতে কাটেনি, হাত কেটেছে বিকালে, সে নিজের হাতে। ঋতু আহত, অপমানিত চোখে আস্তে করে নামিয়ে নেয় নিজেকে। পরক্ষণে চট করে মুখ তুলে তাকায় তীব্র অভিমানী ব্যথাতুর কণ্ঠে বলে বসে, তুই এমন কেন করিস আমার সাথে? আমি তোর কি করেছি? টিস্যুতে রক্ত মুছতে মুছতে সেতু ঠোঁটের কোণে বেঁকে গেল যেন। কিছু করিসনি বলেই করানোর দিকে এগিয়ে যাচ্ছিস। আই জাস্ট ফাকিং লাইক টু মেক পিপল হেট মি। ঋতু চট করে নিজের স্বাভাবিক করে তুলে, করবো না কিছু। তুই দেখি কত দূর থাকার চেষ্টা করতে পারিস আমাকে তোর বিরুদ্ধে করতে। মানুষ মাত্রই সুযোগের অভাব, ভালো নৈতিকতা, পরিস্থিতি, বিলাসিতা মাত্র। সেতু আপন মনে বলতেই নতুন ব্যান্ডেজে জড়িয়ে ফেললো হাত। অপমানে বলতে লাগলো, বেড়াতে যাচ্ছিস, আমার গোটা শরীরে নতুন পোশাক আর অলঙ্কারে সাজবে, আর ক্ষতমতো সুন্দর জিনিস পুরাতন ব্যান্ডেজে মোড়ানো থাকবে, এটা নয়। ঋতু প্রশ্নের জবাবে দিল বোধ হয়। ঋতু একদৃষ্টে তাকিয়ে রইল। তাকিয়ে থাকিস না এইভাবে। তোর নজর দেখে কোথাও আমার যদি মনে হয় তোর চোখে আমার জন্য করুণা, আমি তোর চোখ গেলে দেব। ঋতু, কেয়ারফুল। তোর এই ড্রেসটা পরি সেতু। ঋতু সেতুর একটা সামান্য দামি পোশাকে হাত দিয়ে বলল। সেতু জবাব দিল না, একবার তাকালো কেবল। এরপর স্বভাবজাত নিরশক্তি সাথে নজর সরিয়ে নিয়ে ব্যান্ডেজ জড়ানো হাতে বড় বড় নখগুলো থেকে ডার্ক রেড নেল পলিশ লাগাতে লাগলো। সূর্য কিরণে তা এখন হীরার মতো চকচক করছে। এক হাতে 4 আঙ্গুলে ডার্ক রেড নেল পলিশের ভিড়ে সেতু মধ্যম আঙ্গুলের নখ রাখতেই কালো নেল পলিশে
সেই মধ্যম আঙ্গুলের গোড়ায় শ্যাডো করে সেতু সংস্করণ লাল চুনি পাথরের বসানো স্বর্ণের আংটিটা। বাস ছাড়ার আগ মুহূর্তে সেতু পেন্সিল হাই হিল ঠকঠক আওয়াজ তুলে বাসের ভেতর এলো। সঙ্গে সঙ্গে বাসের ভেতরের হাওয়ায় এক তীব্র গ্রান ওমেন পারফিউমে ভারী হয়ে উঠল। কেউ কেউ আচানক সেই কড়া গ্রানে নাক ঘষল। সেতু ছাত্রদের দিকে তাকিয়ে ডার্ক রেড লিপস্টিকে মোড়ানো ঠোঁটজোড়া কিচিৎ বাকি হেসে নিজের উপস্থিতি জানান দিল। তারপর একটি সিলভার রঙের স্কিনি জিন্স, তার ওপরে কালো লং স্টিক কুর্তি কামিজ। এত ফ্যাশন স্টেবল মেয়েকে কোত্থেকে হয়েছে বলা যায় না। কুর্তি কামিজটা কোমরের দুপাশে প্রায় পেটের মধ্যভাগ অব্দি চেরা, সেখান থেকে লম্বা টার্সেল ওয়ালা রিবন ঝুলছে। প্যান্টটি হাঁটুর ওপরে উরুর কাছে বেশ কিছুটা ছেঁড়া, তার ফর্সা উরু দৃশ্যমান সেই অংশে কামিজের লং লেন্থে ঢাকা পড়ে গেছে। গতকাল এই প্যান্ট ছেঁড়ার ব্যাপারটি নিয়ে এসে এমপির পুত্রকে কঠিন টিটকারি করে আজ স্টাইলে মামলা সে জাতের প্যান্টটি নিজের পরনে তুলেছে। মাথায় একটা লাল শর্ট স্কার্ফ জড়িয়ে ধুলো থেকে চুল রক্ষার তাগিদে স্কার্ফ ভেদ করে তার চুলগুলো কপালের ওপর এসে ঘোরাফেরা করছে। নাকে ছোট্ট একটা স্বর্ণের নথ, চোখে রেবেন ব্যান্ডের একটা সামান্য দামি সানগ্লাস, সেটা সিটে বসার সময় খুলে ফেললো। কানে লাগিয়ে নিল ইয়ারবাডস, যেখানে মাইকেল জ্যাকসনের গাওয়া লাইন বেজে উঠছে, বিট মি হেড মি ইউ ক্যান নেভার ব্রেক মি উইল মি থ্রিল মি ইউ ক্যান নেভার কিল মি। ছাত্ররা এই তিনজন নারী ও মালদার পার্টি একটি লোক। সে খরচাপাতি উঠবে, তার ভরসায় জাফলং যাচ্ছে। অথচ ময়মনসিংহ থেকে বাসে ওঠার সময় রুয়াদ স্যার ও বাসার কাছে ছিল। এখন দুজনের কেউ নেই। তাদের এই অভাববোধ কাটাতে তারা প্ল্যান করতে লাগলো ট্যুরকে কিভাবে উপযোগ্য করা যায়। বোর হওয়া যাবে না। অচেনা মাধ্যমে সকল সিদ্ধান্তে পৌঁছে ট্রুথ আর ডিয়ার খেলা হবে। ঋতু যোগ দিল ছাত্রদের সাথে মনের ভার হালকা করতে। প্রচণ্ড হইচই করতে লাগলো বাসের মধ্যে। কেবল সেতু বসে রইল বাসের সিটে মাথা এলিয়ে দিয়ে, হাতে চাপতে লাগলো স্টেট রিলিফ বল। বাসের ভেতরে পড়ে রইল কেবল তার শরীরটা। এক পর্যায়ে বোতলের মুখ খুলে সেতুর দিকে নির্দেশ করতে ছাত্ররা সসম্মিতে চেঁচিয়ে উঠল। ঋতু ঝাঁঝাতে লাগলো সেতুকে। সেতু চোখ খোল, এমনভাবে তাকিয়ে আছিস যেন গভীর চেতনা থেকে জেগে উঠবে। এয়ারপড খুলে ইশারায় বলল, কি হয়েছে? ছাত্ররা কতক্ষণ ধরে এই সুযোগের অপেক্ষায় কাহিল হয়ে যাচ্ছিল। সুযোগ পেয়ে সে সেতুকে ম্যাডাম প্রশ্ন করবে তা নিয়ে একচোট মারামারি। পর ক্লাস ক্যাপ্টেন রক্তিম জিজ্ঞাসা করলো, ট্রুথ আর ডিয়ার মিস? সেতু কোনোটাই বলল না। বলা থেকে নিজের প্রবলেম ভাবে দমন করে বিরক্তিতে কুঁচকে নিল কপটতা। ট্রুথ ডিয়ার এক্সকিউট করার এনার্জি নাই। ছাত্ররা নিজেদের মধ্যে খানিকক্ষণ সলা পরামর্শ করে সেতুকে ট্রুথ জিজ্ঞাসা করে, এমন তিনটা পাপ যা পাপ না হলে আপনি করতেন। সেতু অলস ভঙ্গিতে সিটে হেলান দিয়ে বাবলগাম চিবোতে চিবোতে কপালে আঙ্গুল চালিয়ে, পাপ হলেও করতাম, করব, কালা জাদু শিখতাম, ব্যাংক ডাকাতি করতাম, প্রচুর পরিমাণ মাল খেতাম। ছেলেরা প্রথম দফায় একে অপরের দিকে বড় বড় চোখ করে তাকাতেই পরেই হু হা করে হেসে ওঠে। ঠোঁটের কোণে কুড়ো হাসি রেখে সেতুর দিকে তাকাতেই কিশোরগুলো দিকে। পরের দফায় আরও বোতল ঘুরে সেতুর দিকে চেয়ে প্রায় 20 মিনিট লাগালো। ছেলেরা এবার চেপে বসলো যেন। আপনাকে ডিয়ার নিতে হবে মিস। কঠিন কিছু বলবো না, প্রমিস। সেতু হ্যাঁ না কিছু বললো না। তার স্বভাব যেন পুরোপুরি নির্লিপ্ত। তার স্বভাবে এই সকল কিছু চায় না। ছেলেরা ডিয়ারের আবদার করলো, একটা গান গিয়ে শোনান, যে কোনো গান হলেই হলো। না বলতে পারবেন না কিন্তু মিস। আমরা কেউ একটা ট্রুথ আর ডিয়ারের রিফিউজ করিনি, আপনিও করতে পারবেন না। সে তো গলা ছেড়ে চোখ বুজে ফেলল। কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি, কত সাত জাগে একবার তোমায় দেখি। আমার এই অন্ধকারে কত রাত কেটে গেল, আমি অন্ধকারেই রয়ে গেলাম। তবু ভোরের স্বপ্ন থেকে সেই ছবি যায় একে রঙে সুরে সুরে।
ওরা যদি গান হয়ে যায়, কতকাল দেখিনি তোমায়। সেতু যখন থমকালো, তখন পুরো বাসে যেন এক নিথর থমথমে নিস্তবতা বিরাজ করছে। কারো মুখে কথা নেই, চোখগুলো বিস্ফোরিত নয়নে তাকিয়ে সকলে। 16-17 বছরের কিশোর ওরা। কে বা কতটুকু সেতুর গানের ভাষা বুঝলো, আর ততটুকুই বা তার কণ্ঠের অপার্থিব থেকে টান। ছলছল চোখে কেউ কেউ অভিভূত চোখে তাকিয়ে রয়েছে যুবতীর দিকে। গানটার আসল গায়িকা কনক চাপা। তার গলায় কতটুকু মেলোডি, অনুভূতি আর ব্যথা আছে বলা যায় না, কিন্তু সেতুর একটি টানে কিশোরগুলো দূরে কোথাও হারিয়ে গেল, ফের পথ খুঁজে ফিরল। ততক্ষণে সিলেট শহরের ওপর থেকে সূর্য মুখ লুকিয়েছে, ছাত্রদের চেহারার মতো আকাশটাও মেঘে ছেয়ে গেছে কালোর দিকে। চারদিকটা কাঁদিয়ে সিলেট শহরের আকাশ মেঘেদের কেনা। তারা যখন তখন আকাশটা দখল করে ফেলে অঘোষিতভাবে। গাড়ি চলছে তো চলছে, সুদীর্ঘ চা বাগানের সবুজ মাঝখানে অল্প একটু জায়গা করে দিয়ে, সরু হয়ে যাওয়া বয়ে চলা রাস্তা দিয়ে। বৃষ্টির কারণে বাতাসে জানালাগুলো আটকে দিল সকলে। বৃষ্টির ফোঁটা কাচের জানালায় এসে মুক্তধারার মতোই লেপ্টে পড়ছে, ঝাপসা করে তুলোর ন্যায় কাজ। তা ভেদ করে বাইরে তাকিয়ে সিলেটের ভেজা প্রকৃতি দেখতে দেখতে ঋতুর মনে হলো সিলেটে এক টুকরো ছবি শহর যেন। ঋতুর এমন স্বপ্নের মতো দৃশ্য নয়নতারার তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটিয়ে তুলতে দেখেছে। আজ জাফলং যাবার পথে বাসের জানালা দিয়ে সে রাস্তার দুধারে এই নৈসর্গিক সৌন্দর্য দেখেই বুঝল রুয়াদ ভাইয়ার মন কেন বাড়িতে টেকেনি কোনোদিন। যে মানুষটি প্রকৃতির এই রূপের সন্ধান পায় চার দেওয়ালের একঘেয়ে রং, তাকে আবদ্ধ করে কোন গুণে চলবে। পর্বটা এই পর্যন্তই ছিল। নিচে হচ্ছে তেজাপুর নোটস। নিন আপনাদের বহুল প্রতীক্ষিত 12 নং পর্বের এক টুকরো সেতুকে পড়ুন। 8 মাস পর আজ 4 দিন ধরে এইটুকু লিখতে পেরেছি। দমে দমে থেমে থেমে লেখালেখি তো ভুলেই বসেছি। লেখা আমার দ্বারা হচ্ছে না যেন আর। অনেক জিজ্ঞাসা করেন সমস্যা কি। মূল সমস্যা হলো আমি যা লিখি তা আমার পছন্দ হয় না। নিজের লেখা নিয়ে আমি তৃপ্তি পাই না। আমার মনে হয় জগতের সবচেয়ে বাজে রাইটারের লেখা অন্তত আমার চেয়েও ভালো। আমি এতটাই বাজে লিখি, আর এই ভাবনা ও ভয় আমার ভেতরে লেখালেখিকে সযত্নে মেরে ফেলতে বলছে। এই যে আজ যা লিখেছি, আমি জানি আমি নক্ষত্রের তাল হারিয়ে ফেলেছি, এবং এইটুকু এতটাই অগোছালো হয়েছে যে আমি রিজেক্টও করলাম না। শুধু আমার লেখিকা সত্তা নামক গাড়িটা স্টার্ট করার জন্য সেতুকে নিয়ে এই একাংশ লিখে উপোস ভাঙলাম, যাতে নক্ষত্রে ফিরতে পারি, তাল ধরতে আবারও ধারাবাহিকভাবে ফিরতে পারি। নক্ষত্র আমার ড্রিম প্রজেক্ট, অথচ আমি সেটাকেই শেষ করে ফেলেছি। আজ এইটুকুই পড়ুন। সামনে অনেক বড় বিস্তৃত একটা প্লোটোহল ঢুকে পড়বে নক্ষত্র, তবে সেই তুলনায় এইটুকু যাতে একটা অংশ। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য দোয়া রাখবেন। ভালোবাসা আমার পাখিদের জন্য। তেজাপু তো তেজাপু, অলওয়েজ বেস্ট। তার নোটসটাও বেস্ট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।